আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আন্তর্জাতিক 48 বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানকে ভয় দেখানোর সুযোগ নেই। সৌদি আরবের উপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের। কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের। দিল্লির যন্তর মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানকে ঘুষ দেওয়ার বা ভয় দেখানোর যে কোনো মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকার চলাকালে তিনি এই মন্তব্য করেন। 12 দিনের যুদ্ধের আগে অনুষ্ঠিত আলোচনা পর্বের কথা স্মরণ করে আব্বাস আরাকচি বলেন যে তারা আমাকে নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্রকে ঘুষ দিতে এসেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এটা সেটা করে দেবে এবং অনেক কিছু বানিয়ে দেবে, কিন্তু আমি তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিক্রির জন্য নয়। তিনি সেখানে দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে এখানে কোনো ঘুষ বা হুমকির স্থান নেই। কারো হুমকি দিতে হয় তাকে যে ভয় পায়। চলমান রক্তক্ষয়ী সংঘাত সত্ত্বেও ইরানের মৌলিক নীতি বা কৌশলে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি বলে নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে তেহরানের বন্ধু ও শত্রু উভয় পক্ষই তাকে স্বীকার করেছে যে বিশ্ব এখন বুঝতে পেরেছে ইরানের আসল পারমাণবিক বোমা হল কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান হরমুজ প্রণালী। সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত সমুদ্রগামী জাহাজ চলাচলের উপর অবিলম্বে কার্যকর হওয়া সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। সোমবার একটি টেলিভিশন বার্তায় হুতি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই বড় সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। টেলিভিশন বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট করে উল্লেখ করেন যে সৌদি সংশ্লিষ্ট নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞাটি এই ঘোষণার মুহূর্ত থেকেই সরাসরি কার্যকর করা হয়েছে। এর পাশাপাশি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান যে রিয়াদ কোনো ধরনের সামরিক বা কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করলে তার জবাবে হুতিরা আরও ব্যাপক ও কঠোর পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। তবে হুতিদের এই আকাঙ্ক্ষিক অবরোধের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহে সানা বিমানবন্দরে একটি বিমান হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছিল হুতি গোষ্ঠী এবং জবাবে তারা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দীর্ঘদিনের শান্ত পরিস্থিতি বিনষ্ট করে। রিয়াদ সেই অভিযোগের বিষয়ে নীরব থাকলেও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বিমান হামলায় দায় স্বীকার করে জানায় যে একটি ইরানি বিমানকে অবতরণ করা থেকে ঠেকাতে সানা বিমানবন্দরে ওই হামলা পরিচালনা করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও এক ধাপ বাড়ল। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। মঙ্গলবার হামলাগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিগত অবকাঠামো, ড্রোন হ্যাঙ্গার ও রাডার ব্যবস্থা নিশানা করা হয়েছে, খবর আল জাজিরার। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির প্রথম বিবৃতি অনুযায়ী কুয়েত মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলি যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে সফল হামলা চালানো হয়েছে। একই সঙ্গে আলী আল সালেম বিমান ঘাঁটিতে অবস্থানরত একটি MQ-9 ড্রোন হ্যাঙ্গারেরও আঘাত হানা হয়, যার ফলে একাধিক সামরিক ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে তাদের দাবি। প্রথম বিবৃতির পর দ্রুতই দ্বিতীয় আরেকটি যৌথ ঘোষণা দেয় আইআরজিসি। সেখানে বলা হয় আহমেদ আল জাবের ঘাঁটিতে অবস্থিত আগাম সতর্কীকরণ রাডার, FPS-117 রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই অভিযোগের প্রধান উদ্দেশ্য ছিল পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন পদক্ষেপের পূর্বে সংশ্লিষ্ট অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি ও প্রতিরক্ষা ক্ষমতাকে দুর্বল করে দেওয়া। আইআরজিসির পর পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীও সমান্তরাল অভিযানে তথ্য নিশ্চিত করেছে। তারা জানায় কুয়েতে মার্কিন বাহিনীর 3টি কৌশলগত অবস্থানে কামিকাজে ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়েছে। এতে ক্যাম্প আরিফ জানের প্রশাসনিক ভবন ও দিন নির্ণয়কারী অ্যান্টেনা, ক্যাম্প আল আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল জাবের ঘাটির সেনা আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও তৎপরতার কারণে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
উদ্ভিদ এই পরিস্থিতিতে নিজ দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতেই এসব সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তাদের গণমাধ্যম। তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর কিংবা কুয়েত কর্তৃপক্ষের থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আবারও অবস্থান নিয়েছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি। একদিনের নাটকীয় সংঘর্ষের পর মঙ্গলবার সকালে সংগঠনটি ঘোষণা দিয়েছে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সোমবার পুলিশ যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের মঞ্চ ও তাঁবু সরিয়ে দিলেও মঙ্গলবার ভোর থেকে সিজেপির আহ্বানে বিক্ষোভকারীরা আবার সেখানে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার পার্লামেন্ট অভিমুখে সংসদ চলো কর্মসূচিতে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্য এবং 60 জনের বেশি বিক্ষোভকারী আহত হন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের খুব কাছাকাছি পৌঁছে যান। দিল্লি পুলিশ জানিয়েছে সোমবারের কর্মসূচিতে প্রায় 70 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও সহিংস আচরণ করেছেন। বারবার সতর্ক করা এবং আইনসম্মত নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা ছত্রভঙ্গ হননি এবং নিষেধাজ্ঞা অমান্য করেছেন। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ সংসদ চলো কর্মসূচিতে দিল্লি পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে, যাতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সোমবার আন্দোলনের নেতাদের সঙ্গে সরকারের আলোচনা শুরু হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক করেন এবং তাদের দাবিগুলো শোনেন। একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। বৈঠকে সিজেপির 3টি দাবি তুলে ধরে, সেগুলো হলো সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি ও তার চলাচলে কোনো বিধিনিষেধ না রাখা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং 2026 সালের নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা সব পরীক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান। জেপি নাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, বিকাল 4টার দিকে সিজেপি নেতারা তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, সিজেপির পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং দাবিগুলো যথার্থ পর্যায়ে বিবেচনা করা হবে। বৈঠক শেষে সৌরভ দাস বলেন, মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি যথাযথ পর্যায়ে আলোচনা করবেন, তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। অন্যদিকে সোনম ওয়াংচুকও ঘোষণা দিয়েছেন, তরুণ আন্দোলনকারীদের সংসদ সদস্যদের সঙ্গে সংসদ ভবনে সাক্ষাতের সুযোগ দেওয়া না হলে অথবা তারা হাসপাতালে এসে তার সঙ্গে দেখা না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক মাধ্যমে তার স্বামীর হাতে লেখা একটি বার্তা প্রকাশ করেছেন। সেখানে ওয়াংচুক লিখেছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের সঙ্গে যেভাবে কঠোর আচরণ করা হচ্ছে তা দেখে আমি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তরুণ নেতাদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়া পর্যন্ত অথবা আমাকে হাসপাতালে এসে দেখা না করা পর্যন্ত আমার অনশন চলবে। দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসকান্দার পাকিস্তান সফরে গেছেন। সোমবার তিনি ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছেন। বিমানবন্দরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুকাদ্দামও উপস্থিত ছিলেন। অতিথি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে মহসিন নকভি জানান, পাকিস্তানে তার ভাইকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক পরিস্থিতিতেও ইতিবাচক অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।